আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেটা এই মুহূর্তে ভারতে বসবাসকারী সমস্ত মুসলমান সম্প্রদায়ের জানা উচিত। যারা জানেন তারা হয়তো ভুলে গেছেন, আর যারা জানেন না তাদেরকেও জানাবার জন্য এই ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি একদম দেশ স্বাধীন হওয়ার ওই সময় ফিরে যাচ্ছি। ওই সময় কথা আপনাদেরকে কিছু কথা মনে করিয়ে দেব। ভারতে বসবাসকারী মুসলমানদের বলছি, হিন্দুরা আগে কোনোদিন কখনো হিন্দু রাষ্ট্র চায়নি। চেয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহকে সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতে বসবাসকারী 4 কোটি মুসলমান যারা হিন্দুস্তানে থেকে যাচ্ছে, যারা পাকিস্তানে যেতে চাইছে না, তাদের কি হবে? মোহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করা হয়েছিল। জিন্নাহ উত্তর দিয়েছিলেন, কেটে ফেলুন, জলে ভাসিয়ে দিন, ওদের নিয়ে ভাববার সময় নেই আমার। কথাটা মনে করুন, যারা জানতেন তারা একবার মনে করুন, আর যারা জানেন না তারা জেনে নিন। কথাটা আবার দেখুন, আবার শুনুন কথাটা। এখানে বসবাস করে যেসব মুসলমানরা আজকে ভারতের বিরুদ্ধ করছেন, আজকে তারা তো তাদেরই বংশধর। সেই 4 কোটি মুসলমান যারা ছিলেন এখানে থেকে গেছিলেন, এবং আমরা হিন্দুরা তাদেরকে ভাই বলে বোন বলে মেনে নিয়েছিলাম। যারা এখানে ছিল তাদেরকে আমরা জড়িয়ে ধরেছিলাম যে যারা যেতে চাইছে না তারা থাকুক, আমাদের ঘরের একসাথে আমরা থাকব। আর আজকে তারাই, তাদেরই বংশধর, বংশ পর্যায়ক্রমে যারা এখন রয়েছেন, তারা যে কথাগুলো বলছেন যে আমরা তো মুসলমান, তাহলে মুসলমানদেরই সাপোর্ট করব, পাকিস্তানের সাপোর্ট করব। কত বড় ঘোর অন্যায় কথা বলছেন আপনারা। সেদিনকে তো মোহাম্মদ আলী জিন্নাহ বলে গেছিল, কেটে ফেলুন, জলে ভাসিয়ে দিন, ভাগীরথীতে ফেলে দিন। হিন্দুরা করেনি, হিন্দুরা আঁকড়ে ধরেছিল আপনাদের। বেইমানি করবেন না, যারা বেইমানি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন, করবেন না। আরে পরকাল বলেও তো একটা জগৎ আছে, সেটাকে অন্তত ভয় পান, সেটাকে ভয় পান। মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, যে হন, পরকাল বলে একটা জায়গা আছে আমাদের, প্রত্যেককে সেখানে হিসাব দিতে হবে। সেই জন্য আমি একবার অনুরোধ করব যে এই যে আমাদের আন্তরিকতাটা, আমাদের হিন্দুদের যে আন্তরিকতাটা, সেটাকে একটু সম্মান দেবার চেষ্টা করুন। আমরা বিভেদ করিনি, আমরা হিন্দু রাষ্ট্র চাইনি, কিন্তু আজকে আপনারা যা করছেন সেটা আমাদেরকে লজ্জিত করছে। গতকাল কি হলো আমরা সবাই দেখলাম, বিকাল 5টায় দু দেশের ডিজিএমও মধ্যে কথার পরে 10 মে, মানে গতকাল বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি করা হয়েছিল, এবং সেটা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধে, তার কান্নাতে তিনি ট্রাম্পকে ফোন করেছিলেন, আমাদের যে বিদেশমন্ত্রী তাকে ফোন করেছেন, করে বললেন আর না, অনেক হয়েছে, আমরা আর পারছি না নিতে, প্লিজ এবার যুদ্ধ বন্ধ করুন। কান্নাকাটির মতন অবস্থা। ভারত দেখেছেন মেনে নিল এক কথায়। আজকে ভারতের অনেকে বিরুদ্ধ করছে যে এরকম একটা অবস্থাতে এসে ভারত কেন যুদ্ধবিরতিতে গেল, কেন তাদের একেবারে জঙ্গি স্থানকে, যে পাকিস্তান যে একটা জঙ্গি স্থান, সেটাকে কেন নিকেশ করলো না, অনেকেই প্রশ্ন করেছে। এবং যে উগ্রপন্থী 3 জন সেখানে লুকিয়ে রয়েছে পাকিস্তানের শেল্টারে, তাদেরকে আমাদের হস্তান্তর করা হোক, তবেই আমরা যুদ্ধবিরতি করব। ভারত অনেক কিছু রাখতে পারত সামনে, যে এগুলো করলে তবেই যুদ্ধবিরতি, কিন্তু করেনি। এটাই হচ্ছে ভারতবর্ষ। আপনারা দুর্বল হয়ে গেছিলেন, আপনাদের দুর্বলতার সুযোগ নেয়নি আমাদের নরেন্দ্র মোদীজি, নেয়নি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, নেয়নি আমাদের বিদেশমন্ত্রী, আমাদের কেউ নেয়নি আপনাদের দুর্বলতার সুযোগ। আপনাদের সাথে হাত মিলিয়েছিল। আপনারা কি করলেন? কত বড় গদ্দার! মাত্র 5টার সময় হয়েছে, 8টার থেকে আবার গুলি বর্ষণ। প্রথম 20 মিনিটে 50টা গোলা ছেড়েছে, প্রথম 20 মিনিটে।
ভাবতে পারেন কতখানি গদ্দার পাকিস্তান, কতখানি গদ্দার হলে এইরকম কথাকে বারবার অবমাননা। আমরা তো একটা কথা কাউকে দিলে সেই কথাটা প্রাণ গেলেও বলে না, জান যায় তো বচান না যায়। পাকিস্তানি কারা? আমি আজকে আপনাদের কিছু তথ্য দেব, ছটফট, খুব বেশি দেরি করব না। আমরা আমাদের বাংলাতে জেএমবির জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এখানে কিন্তু অনেক জঙ্গি ঢুকে পড়েছে। আমাদের উচিত ছিল, আমাদের মোদিজি হয়তো উচিত ছিল, আমরা জানি না, সেটা তো ভাবনা চিন্তা সবার, আমরা কেউ একা ব্যক্তিগতভাবে ভাবনা পোষণ করতে পারি না। যেমন পাকিস্তানের জঙ্গি মাসুদ আজাহার কত বড় ক্রিমিনাল জঙ্গি, হাফিজ সঈদকে তুলে দিতে হবে। এই দুজন, আরো একজন আছে, এদেরকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত। যদি পাকিস্তান যদি এখনো যদি মানবিকতা বা মনুষ্যত্ব দেখাতে চায়, তাহলে এটা কিন্তু করা খুব জরুরি, খুব জরুরি। আপনাদের একটা কথা বলি, অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী? আমি আপনাদের গতকালে একটা ভিডিওয়ে বলেছিলাম, সবাই সাবধান থাকুন, আমাদের দেশে আত্মঘাতী হামলা হবে, যেটাতে পাকিস্তান একদম সমহিমায় থাকে সব সময়। সবাই জানে পাকিস্তান হচ্ছে এমন একটা জঙ্গি স্থান যেখানে মানুষ, পুরুষরা জন্ম হলে তাদের জীবনটা হচ্ছে নরকে নিয়ে যাওয়া, জ্যান্ত নরকে দিয়ে দেওয়া। তাদেরকে মস্তিষ্ক প্রক্ষালন করে তাদের গায়ে বোমা বেঁধে দেওয়া হয়, আত্মঘাতী বোমা, এবার পাঠিয়ে দেওয়া হয় ভারতে, যাও, মানে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় এইভাবে। সুতরাং ওরা এটাই করবে, ভয়ঙ্কর ভাবে করবে। এটা যেমন একটা আপনাদের বলেছি, আজকে আরো একটা তথ্য দেবো আপনাদের, যে সত্যি কি পারমাণবিক যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেখানে কি কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে, আপনাদের কিছু তথ্য দেব। আমরা অনেকেই ভুলিনি 1945 সাল, আমরা এখনো কিন্তু ভুলে যাইনি কেউ। মনে আছে 1945 সালে আমেরিকার নিউক্লিয়াস অ্যাটাকে হিরোশিমা নাগাসাকিতে প্রায় 22 লাখ সাধারণ মানুষের ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। মানে আজও সেসব জায়গায় প্রাণহীন অবস্থা, আজও সেসব জায়গায়, ভাবতে পারেন। আমি আপনাদেরকে একটুখানি প্রথম পরিসংখ্যানটা দিয়ে নিই, কার কার কাছে কত পারমাণবিক অস্ত্র আছে। এই মুহূর্তে রাশিয়ায় আছে 4380টি, আমেরিকায় আছে 3708টি পরমাণু বোমা, চীনে আছে 500টি, ফ্রান্সে আছে 290টি, ব্রিটেনে আছে 225টি, ভারতে আছে 172টি, আর পাকিস্তানে আছে 170টি পারমাণবিক বোমা। ভাবতে পারছেন তো পরিসংখ্যানটা কোথায়? মানে পাকিস্তান খেতে না পাক, পড়তে না পাক, কিছু না হোক, পারমাণবিক বোমা বানিয়েছে। তাদের দেশের কি হাল আমরা তো জানি, কতটা অনুন্নত, কতটা গরিবানা জীবনযাপন তাদের। এবার আমি একটু মৃত্যুর সংখ্যা বলে নিই। প্রথম বিশ্বযুদ্ধে মৃত্যু হয়েছিল জার্মানিতে 1.8 মিলিয়ন, রাশিয়ায় 1.7 মিলিয়ন, ফ্রান্সে 1.36 মিলিয়ন, আর অস্ট্রেলিয়ায় হয়েছিল 92 লাখ, ব্রিটেনে 90 লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছিল, ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। এবার একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট মৃত্যু হয়েছিল 50 মিলিয়ন। 50 মিলিয়ন সংখ্যাটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যু হয়েছিল মোট 50 মিলিয়ন। ভাবতে পারেন সংখ্যাটা, আটকে উঠবেন। তখন তো এত জনসংখ্যা ছিল না, তাই এত মৃত্যু। জার্মানিতে 42 লক্ষ, ইউএসএসআর এ 90 লক্ষ, চীনে 40 লাখ, জাপানে 30 লাখ সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, ভয়ঙ্কর মৃত্যু। ভাবতে পারছেন, এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আর যদি সেখানে পারমাণবিক বোমার ব্যবহার হয়, কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। অনেকে প্রশ্ন করছেন
আগামীতে কি হতে চলেছে, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, বিভিন্ন দেশের সাথে মনোমালিন্য, বন্দুকবাজ যুদ্ধ চলছে। তো আজকে 22 সাল থেকে ইউক্রেনের যুদ্ধ আমরা দেখছি, এখনো থামেনি। আর পাকিস্তানের সাথে তো ভারতের এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই প্রথম থেকে দুদিন শান্ত, আবার শুরু, মানে চলতেই আছে। এইবার দেখুন পাকিস্তানের চরিত্রটা কি। পাকিস্তান কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে গেছে। বালুচিস্তান, এবার সিন্ধুস্তান হবে, আর বাকি অংশটা দেখবেন হিন্দুস্তানে চলে আসবে। আমি আপনাদের আগে বলেছি না, পাকিস্তান বলে কিছু থাকবে না। পাকিস্তানের ম্যাপে পাকিস্তান নামটাই থাকবে না। মিলিয়ে নেবেন একটু আমার কথাগুলো। আর একটা ভয়ঙ্কর তথ্য আপনাদের দিই, এখন যদি পাকিস্তান তো বারবার হারছে, বারবার, আপনারা পরিসংখ্যানটা একটু দেখুন যে এই যে চুক্তি লঙ্ঘন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন আজন্মকাল হয়ে আসছে, মানে এদের মাথায় ঘুষে গেছে। 1947, 1967, 1971, 1999 এই যুদ্ধগুলোতে ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছিল পাকিস্তান ভারতের কাছে। আর এই কাশ্মীর নিয়ে এদের মাথায় কাশ্মীরটা এমনভাবে ঢুকে গেছে, এতেই এরা ধ্বংস হবে। আর এই যে 2025-এ দেখলেন কি করলো, মানে এরা ধ্বংসের দিকে যাচ্ছে। তবেই না যুদ্ধবিরতি এত হাতে পায়ে ধরে কুত্তার মতন, মানে কুত্তার লেজ টানলে সোজা হয় না। তো কালকে 5টা থেকে 8টা অব্দি ওই 3 ঘন্টা কুত্তার লেজ সোজা ছিল, তারপরে আবার বেঁকে গেছে, আবার গোলাবর্ষণ। ভাবতে পারেন না কতটা নিকৃষ্ট মানসিকতা। আর এদের ভেতরে পাকিস্তানের 3টে শক্তি কিরকম কাজ করছে। এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ওদিকে পাক সেনা প্রধান, আবার এদিকে জঙ্গি সংগঠন। যখন পাক প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরে যুদ্ধ থামালো, যুদ্ধ বিরতি করালো, তখন বাকি যারা আছে পাক সেনা প্রধান এবং জঙ্গি, তারা বলল না, হবে না, আমরা মানব না। 3 সম্প্রদায়ের মধ্যে লড়াই হলো এবং জঙ্গি সংগঠন তারা এগিয়ে গেল, পেছনে পড়ে গেল পাক প্রধানমন্ত্রী, পাক প্রধান সেনাপ্রধান। জঙ্গিরাই কালকে এই কাণ্ডগুলো করেছে। এখন কিন্তু পাকিস্তান চলছে জঙ্গিস্তানদের, মানে জঙ্গিদের হাতে চলে গেছে। ওটা জঙ্গিস্তান, পাকিস্তান নয়। পাক মানে তো পবিত্র, তখন বলা হয়েছিল আমরা পাকিস্তান মানে পবিত্র স্থান, আর আজকে হয়ে গেছে জঙ্গিস্তান। তো আজকে জঙ্গির হাতে চলে গেছে কিন্তু পাকিস্তান। তারাই সমস্ত কিছু নিদর্শন, তারাই সবকিছু যা যা করবার প্ল্যানিং করছে জঙ্গিরা। দেখুন না যারা মারা গেছে, যেসব জঙ্গিরা 100-র উপরে জঙ্গি মারা গেছে, তাবর জঙ্গি, ভয়ঙ্কর জঙ্গি, তাদেরকে পাকিস্তানের পতাকায় মুড়িয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, জাতীয় মর্যাদা দেওয়া হচ্ছে। ভাবতে পারেন তাহলে পাকিস্তানে অবশিষ্ট কি রইল? সেখানে সেনা প্রধানেরও ভূমিকা রইল না, প্রধানমন্ত্রীর তো ভূমিকা নেই কোনোদিনই। আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। তো যুদ্ধ হলে শুনুন, এই যুদ্ধ যদি আরো আগিয়ে যায়, পাকিস্তান তো বারবার হেরে যাচ্ছে। এতটুকু ক্ষমতা নিয়ে এত বড় একটা শক্তির সাথে কতদিন লড়বে? 2-4 দিন লড়াইয়ের ক্ষমতা থাকে না, যার কারণে তো পায়ে ঠায়ে ধরেছিল। কিন্তু কি হবে লাস্টে যখন দেখছে কোনো কুল কিনারা নেই, ওই জঙ্গিরাই পারমাণবিক বোমা কিন্তু ব্যবহার করবে, চান্স আছে 50%। আমি আজকে অন ক্যামেরায় আপনাদের বলছি। আপনারা বলেন না, জিজ্ঞেস করেন না যে আগামীতে কি হতে চলেছে। তো আমি আপনাদের বলেছি ভয়ঙ্করভাবে বেড়ে যাবে আত্মঘাতী বোমা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, এবং বাংলাদেশ বর্ডারও ব্যবহার করা হবে। এও জেনে নিন, ব্যবহার করা হবে, অলরেডি শুরু হয়েছে। এইখানে পারমাণবিক বোমা ব্যবহার করবার চান্স কিন্তু 50-50। আমরা চাইব এটি যেন না হয়, কিন্তু পাকিস্তান যে জাত, ঘেউ কুত্তা বলে না, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, এরা কিন্তু সেই জাত। আমি বলেছি না শূর্পণখার জাত। আজকে শূর্পণখা লক্ষণকে বিয়ে করতে পারেনি বলে কি ভয়ঙ্কর এক জাতির সৃষ্টি করে গেছে। এরাই হচ্ছে সেই মুসলমান।
এরাই হচ্ছে সেই মুসলমান। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্য। মুসলমান বলে কিচ্ছু ছিল না, পৃথিবীতে কোনো জাত ছিল না, শুধু ছিল হিন্দু। শুধু ছিল হিন্দু, সনাতন ধর্ম ছিল পৃথিবীতে প্রথম। তারপরে তো সূর্পনাখা সৃষ্টি করলো এই মুসলমানে। যাক, শুনতে খারাপ লাগলেও সত্য কথা মেনে নেবেন সবাই। গাল দিতে হয় গাল দিন, তাতে কিছু যায় না, ইতিহাসও বদল হবে না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আর আমি অনুরোধ করব সবাই শান্ত থাকুন, পৃথিবীর বাতাবরণ শান্ত থাকুক, যেন কখনো এরকম পরিস্থিতি না হয় যে আমাদের পারমাণবিক যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। তাহলে কিন্তু মনে রাখবেন, আমরা কেউ আর থাকবো না ঠিকভাবে। পাকিস্তান তো শেষ হয়ে যাবেই, কেন ওদের রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার আর আমাদের হচ্ছে 8000 কিলোমিটার। ভাবতে পারছেন, পাকিস্তান মিশে যাবে যে কোনো ভাবে, যেভাবে হোক পাকিস্তান মিশে যাবে, কিন্তু ভারত বেঁচে থাকবে। বলে দিলাম একটা কথা, তবে 50% চান্স আছে। এই 50% চান্সকে আমাদের সবাইকে মানসিকতা, মন ঠিক রেখে দমন করতে হবে। তার কারণ অশুভ শক্তিকে দমন করাই তো শুভ শক্তির কাজ। আমাদের ভারতবর্ষ শুভ শক্তির আধার যুগ যুগ ধরে, আর পাকিস্তান সারা পৃথিবীতে জঙ্গি স্থান, জঙ্গি ঘাঁটি বলেই পরিচিত একটা মহা অশুভ শক্তি। তাই তাকে ধ্বংস আমাদের করতেই হবে, সে যেভাবে হোক। ভালোভাবে বুঝিয়ে ভালোবেসে অনেক কিছু করা হয়েছে, ওরা মানে না। সুতরাং ওদেরকে নিশ্চিহ্ন করাই প্রয়োজন, কিন্তু সেই নিশ্চিহ্ন যেন পারমাণবিক বোমাতে না হয়, ওটি যেন না হয়। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল, বাই।